মুসলিম রাষ্ট্রগুলোর বড় বড় ক্রিকেট টিম তাদের জন্মের পর থেকেই তারা ধরেন ইসরায়েলের পেপসি কোম্পানির সাইনবোর্ড বুকে পিঠে লাগিয়ে তারা ক্রিকেট খেলে। কিন্তু পেপসিটা কি? পে ইস পেনি ফর ইসরায়েল, এটা তো পেপসি। পেপসি তৈরি করা হয়েছিল ইসরায়েলকে সেভ করার একটা চ্যারিটি প্রতিষ্ঠান হিসাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যে কর্মসূচি বা সমাবেশ করছে, এটাকে কিভাবে দেখছেন? না, আমি মনে করি যে ফিলিস্তিন ইস্যুটা আসলে বিশ্ব মানবতার ইস্যু। যদিও মুসলিমরা নির্যাতিত নিপীড়িত, কিন্তু এটি বিশ্ব মানবতার ইস্যু এবং এই ইস্যুটা এবং এর বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ সারা বিশ্বের শান্তিপ্রিয় মানবতাবাদী মানুষের থাকা উচিত। কিন্তু আজকে আমি খুবই আনন্দিত হয়েছি আজকে যে এরকম, যদিও আরও আগে থেকেই প্রতিরোধ আরও তীব্র হওয়া দরকার ছিল, কারণ 50,000 মানুষের বেশি ইতিমধ্যেই শাহাদত বরণ করেছে নির্মমভাবে, যাদের নারী এবং শিশুর সংখ্যা বেশি। সুতরাং দীর্ঘদিন কিন্তু আরও বড় প্রতিবাদ হওয়া দরকার ছিল। বিশেষ করে বাংলাদেশে ইসলামিক দল, সংগঠন, সংস্থা যারা আছে, বিশেষ করে মাদ্রাসা যারা শিক্ষা লাভ করেন, ইসলামী জগতে যারা করেন, তাদের আরও প্রতিবাদ করা দরকার ছিল। যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুক্তি না হবে ততদিন পর্যন্ত মুসলিম দেশগুলোর যুব সমাজের মধ্যে এই আন্দোলন, এই চেতনা এবং এই নির্মমতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা দরকার। আপনার কি মনে হয় যে বয়কট কি আসলে কাজ করে কি না, বা এই ব্যাপার নিয়ে যদি আপনি কিছু বলতেন? কোন বয়কট? ইসরায়েলি প্রোডাক্ট, ইউএস প্রোডাক্ট বা আরও যেসব প্রোডাক্টগুলো আছে, এগুলো কি বয়কট করলে আসলেই কোনো সুবিধা হয় কিনা বা কোনো প্রতিরোধ গড়া যায় কিনা? আপনারা নিশ্চয়ই জানেন, সেটা হলো যে এর পেছনে তো ইহুদি ইন্টেলেকচুয়ালিটি কাজ করে। তো এগুলোর পেছনে যেমন সারা বিশ্বে বড় বড় ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক চাবি কিন্তু ইহুদিদের হাতে, জায়নিস্টদের কাছে। তো তারা একটা কোম্পানিকে যখন সারা পৃথিবীতে করে, এত মেকানিজম, এত সুকৌশলে করে, সেটি যখন আমরা বয়কট করি, অবশ্যই বয়কটের বিষয়টি এটি ঐতিহাসিক বিষয়। এই আদিকাল থেকে কিন্তু বয়কট আছে। এই বয়কট নতুন কিছু না। কিন্তু একটা জাতির উপরে যখন প্রভাব বিস্তার করে, অত্যাচার করে, তখন কিভাবে তাদের প্রতিরোধ করা যায়? যখন কিছুই না থাকে তখন নিরীহভাবে এইসব কর্মসূচি হাতে নেওয়া যায়। তো যাদের চেতনা বা যাদের ভেতরে রক্তক্ষরণ বেশি হয়, তারা সেটি করেন এবং করা উচিত। কারণ এই যে ধরেন আজকে মুসলিম রাষ্ট্রগুলোর বড় বড় ক্রিকেট টিম তাদের জন্মের পর থেকেই তারা ধরেন ইসরায়েলের পেপসি কোম্পানির সাইনবোর্ড বুকে পিঠে লাগিয়ে তারা ক্রিকেট খেলে। কিন্তু পেপসিটা কি? পে ইস পেনি ফর ইসরায়েল, এটা তো পেপসি। পেপসি তৈরি করা হয়েছিল ইসরায়েলকে সেভ করার একটা চ্যারিটি প্রতিষ্ঠান হিসাবে। কিন্তু এটা সবচেয়ে বাজারজাত কিন্তু আমরা বেশি করছি। এখন আপনি একদিকে বয়কট করবেন, ধরেন 10 কোটি পেপসি মাসে বিক্রি হচ্ছে, বয়কট করলে হয়তো 1 কোটি আপনি খেলেন না, 4 কোটি কিন্তু আমাদের দিতে, তারপরেও তারা কিন্তু প্রফিটে থাকবে। এই জন্য এটি একটা ক্ষুদ্র হাতিয়ার, এটি করা উচিত একটা হাতিয়ার হিসাবে, প্রতিবাদ হিসাবে। কিন্তু এটি কিন্তু একটি দুর্বল জায়গা, এটি একটি দুর্বল জায়গা, করা উচিত। আমি এটাকে সমর্থনও করি। আমি নিজেও অনেক, যেমন আমার বাসায় এখন এই জিনিস আসে না। শেষ প্রশ্ন সেটা হলো, আপনি একজন সাহিত্যের শিক্ষক, সো সাহিত্যের মাধ্যমে কিভাবে পুরো বিশ্বের আসলে ফিলিস্তিন ইস্যুতে সমর্থন আদায় করা যেতে পারে, কিংবা এই আগ্রাসন আসলে বন্ধ করা যেতে পারে, ভিন্নভাবে কোনোভাবে করা যায় কিনা? ফিলিস্তিন নিয়ে কিন্তু হাজার হাজার, গত 40-50 বছরে হাজার হাজার সাহিত্য রচনা হয়েছে এবং আপনি উপন্যাস বলেন, কবিতা বলেন, গবেষণা বলেন, প্রচুর লেখা হয়েছে। বাংলাদেশের মতো রাষ্ট্রে বাংলা ভাষাভাষীদের মধ্যে কম হয়েছে, কিন্তু তারপরে হয়েছে। আমি অনেক নাম জানি যেগুলো আমার কাছেও আছে, হয়েছে। কিন্তু আমি মনে করি যে সাহিত্যের মাধ্যমে ফিলিস্তিনির যে নির্মমতা, পৃথিবীর সাহিত্য কখন শক্তিশালী হয়, শক্তিমান হয়, যখন মানব সমাজে অত্যাচার, অনাচার, অবিচার, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়, মানুষের কষ্ট মানুষকে মর্মাহত করে, তখনই কিন্তু সাহিত্যের নির্যাস
মানব অন্তর থেকে, আত্মা থেকে বেরিয়ে আসে। তা আমি মনে করি যে ফিলিংসের জায়গাটা, এটা ফিলিস্তিন বিষয়টি এমন একটা হয়েছে, মনে একটা ট্র্যাডিশনাল বিষয়। ফিলিস্তিনরা সারা জীবনে ইট পাথর দেয় এরকম করবে, আর গ্রুপ এসে হত্যা করবে, এটা মানে পৃথিবীর মনে হয় একটা সহাবস্থানের জায়গায় এই বিষয়টা চলে গেছে। এটি একটা নির্মমতা। সুতরাং এই নিয়ে মুসলিম বিশ্বকে যারা লেখক, কবি, সাহিত্যিক, তাদের আরও বেশি বেশি লেখা দরকার, গবেষণা করা দরকার। এবং এই ক্ষেত্রে আমাদেরকে শেখ সাদিকে অনুসরণ করতে হবে। শেখ সাদি বলেছেন, বনি আদম আজা ইয়ে এক দিগারান, আদম সন্তান হচ্ছে একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ। কেদার অফারিনাস যে এক গৌহারান, কারণ তার সৃষ্টির মূলেই অভিন্ন এক ডায়মন্ড, এক মুক্তা লুকিয়ে আছে। এরপরে বলছেন যে তোমার একটা প্রত্যঙ্গ যদি আহত হয়, ক্ষত হয়, কষ্ট পায়, সাথে সাথে অন্য অঙ্গ প্রত্যঙ্গ সেটা ছড়িয়ে পড়ে। সুতরাং গার তো মেহনাতে দিগারান বিগামি, অন্যের কষ্টে, অন্যের মানুষের কষ্টে যদি তোমার ভিতরে কোনো চিন্তার কষ্টের উদয় না হয়, না সয়াতকে নমাত নেহাত অদামি, তাহলে আর যাই হোক তোমাকে তার মানুষ বলা যায় না। সুতরাং এবং এই কবিতা কিন্তু জাতিসংঘের ফটকে ইংরেজি ভার্সন করা আছে। এটি একটা শ্রেষ্ঠ কবিতা মানবতার জন্য। তো আমি মনে করি আমাদের এই চেতনা উদ্বুদ্ধ হয়ে যুব সমাজকে, আমাদের প্রজন্মকে সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, ব্লগ তৈরি করতে হবে। এবং সোশ্যাল মিডিয়া, যদিও আমাদের ইহুদি ভাইরা এর উপর আধিপত্য বিস্তার করে আছে, কিন্তু যতদূর আমাদের অ্যাক্সেস আছে ওটাকে আরও ব্যাপকভাবে ব্যবহার করা দরকার। আমার ধারণা অবস্থার পরিবর্তন হবে, আমি আশাবাদী।